There is a saying that says winners never quit and quitters never win. Hi everyone, welcome to Let's Improve YouTube channel. This is your English educator Shraddhara ma'am, and today I'm in conversation with these two toppers of GenPass UG 2024. First, Shornovo Banerjee, who got a rank of 35, and there is another topper with us who is Tomojit Bera. He scored 36 in 2024 Genpass UG. So, hi both of you, welcome, and a big congratulations to you and your family, Shornovo and Tomojit. Thank you, ma'am. Thank you, ma'am. সো তমোজিৎ অ্যান্ড স্বর্ণভ, তোমাদের বাড়ির এখন কি মাহল, কিরকম তোমাদের বাড়ির লোকরা রিয়াক্ট করছে? আই হোপ দে আর ভেরি হ্যাপি উইথ দ্য আউটকাম অফ দ্য রেজাল্ট, রাইট? Yes, স্বর্ণভ, ma'am. Yes, ma'am. 35 র্যাঙ্ক সত্যি একটা আনএক্সপেক্টেড ছিল। এতটা ভালো একদম। হয়তো এক্সপেক্ট করিনি। বাবা-মা সত্যি খুব খুশি। আচ্ছা, অ্যান্ড তমোজিৎ? ইয়েস ম্যাম, মানে আমি ভেবেছিলাম 200-300 মতো হবে, কিন্তু 50-এর নিচে হবে ভাবতে পারিনি। Under 50 rank. We had another guest in our podcast who scored 49 under 50 rank. So that is really very nice, very attractive score. আমরা বলতে পারি 2024 জেনপাসে। So let's start with Tomojit, right? Tomojit আর স্বর্ণব আমাদের সঙ্গে আছে, এক এক করে উইল ফিগার ইট আউট। সো তমোজিৎ, ফার্স্টে আমাকে এটা বলো যে where are you from? তুমি কোথা থেকে পড়েছো? আমার আমার বাড়ি তারকেশ্বরে। আর আচ্ছা, আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রেসিডেন্সিয়াল পড়তাম। ওখানে ওকে, 5 এ অ্যাডমিশন টেস্ট দিয়ে ওখানে চান্স পেয়েছিলাম, দিয়ে ক্লাস 10 অবধি ওখানে পড়েছিলাম। ওকে, দিয়ে হচ্ছে তারপর ক্লাস 10 এর পর 11-12 আমি আমাদের তারকেশ্বরে চলে আসি। এখানে আমি ওকে। আরামবাগের একটা স্কুলে পড়তাম। আচ্ছা, আচ্ছা, ওকে। দিয়ে অ্যান্ড আরামবাগের হ্যাঁ, বলো, বলো। দিয়ে হচ্ছে আপনার ওখান থেকে 11-12 পড়ি। আর আমি 12 দিয়েছি 2023-এ। 12 দিয়েছো 2023-এ, তাই তো? হুম। ওকে। অ্যান্ড তুমি ১ মাস এই ১ বছর কি করেছো? মানে 23 এর থেকে 24? ম্যাম, 12 দিয়েছি, দিয়ে নিট দিয়েছিলাম। নিটে 267 পেয়েছিলাম। আর জেন পাসে র্যাঙ্ক হয়েছিল 4500 জেন পাসে। আচ্ছা, আচ্ছা, দিয়ে আপনার 1 বছর ড্রপ নিলাম। বাড়িতে পড়াশোনা করলাম। দিয়ে আপনার নিটের র্যাঙ্ক এসছে, নিটের নাম্বার এসছে 590। আর জেন পাসে ডব্লিউবিজেই তে হচ্ছে আপনার ফার্মেসি র্যাঙ্ক এসছে 2800, আচ্ছা, 2846। আচ্ছা। আর হচ্ছে আপনার জেন পাসে 36। এক্সিলেন্ট। আচ্ছা। তো তোমার কি আইডিয়া যে তুমি এখন তাহলে আগে কি করবে? কি নিয়ে এগোতে চাচ্ছ তুমি তাহলে? আমি আমি ম্যাম, আমি হচ্ছে নিটই দেবো আবার, কিন্তু আচ্ছা, আমি জেন পাসে প্যারামেডিকেলে ভর্তি হব। একদম। ভর্তি হয়ে তারপর তার সাথে পড়াশোনা করে আমি নিট দেবো। আচ্ছা, ডিটারমাইন্ড একদম। ফুল এন্ড ফাইনাল। হ্যাঁ। এই আমি র্যাঙ্কে তো স্কুল তুমি অফ খুব ভালো একটা চান্স মানে পেয়েই যাবে ডেফিনেটলি কাউন্সিলিং এ তুমি বসলে। অ্যান্ড তোমার ফেভারিট কলেজ বা এমন কোনো কলেজ যেটাতে আমি এই কলেজে যেতে চাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ক্যালকাটা বলো। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিএমএলটি। ওকে, আচ্ছা, এখানে তুমি বিএমএলটি করতে চাচ্ছ। ওকে। হ্যাঁ। সো হোয়াট আর ইউর পেরেন্টস সেইং রাইট নাও? তোমার পেরেন্টসরা কি বলছে, যে দে আর ওকে উইথ ইট অর দে আর টেলিং ইউ টু টেক অ্যানাদার ড্রপ অ্যান্ড সিট ফর নিট? নো, নো, না। আমার আমার বাবা মা চায় না যে মানে আবার ড্রপ দিতে, আর কারণ কি ড্রপার নিতে? এবছরে যেরকম ভাবে র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে, হুম, আর হুম। মানে বিশ্বাসযোগ্য নয় যে ড্রপ নিলেই হবে। আগের বছর অব্দি ঠিক ছিল, আচ্ছা। এবছর তো আপনার মানে 3-4 গুণ করে র্যাঙ্ক বেড়ে গেছে। হুম। মানে এত কম্পিটিশন। তো হ্যাঁ, আমার বাবা মা বলছে ওই ভেটেনারি হ্যাঁ। বা হচ্ছে আপনার জেন পাসের দিকে চলে গেলে আচ্ছা, কেরিয়ারটাও সিকিউর থাকবে। একদম। আর এটা খারাপও নয় যে খুব না, খারাপ, অনেক যথেষ্ট ভালো কেরিয়ার। এক্সাক্টলি। এবং যদি যদি মেয়ে হয় তাদের তো নার্সিং এ গেলে তো আরো ভালো, আরো তাদের তো ভালো। আরো ভালো। হুম। কারেক্ট। এবং আমাদের সেখানে থেকে তারপরে তুমি পড়াশোনা করো, আবার দাও অবশ্যই। নিট। হ্যাঁ, হ্যাঁ। সো একটা ব্যাপার যে আমাদের হেলথ কেয়ার সেক্টরটা এমন একটা সেক্টর, প্রত্যেকটা কান্ট্রিরই তাই, যে ওই হেলথ কেয়ার সেক্টরটা কিন্তু সবসময় কিন্তু বাড়বে, বা হেলথ কেয়ার হুম। সেক্টরের যে আমাদের
অ্যাডমিনিস্ট্রেশন ইনফ্রাস্ট্রাকচার বলো বা আরো হসপিটালস হওয়া বা আরো ল্যাবস হওয়া, এই সব তো আমাদের ডেফিনেটলি উই নিড দিস, তাই না? তো ইয়েস, ডেফিনেটলি একটা স্কোপ তো আছে এখানে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, টেকনিক্যাল লাইন নিয়ে পড়া এই মুহূর্তে খুবই দরকার, যে একটা কিছু করতে গেলে তাড়াতাড়ি করে। ওকে, নাও কামিং টু স্বর্ণভ। স্বর্ণভ, আহ বাড়ির কি খবর? মানে হাউ ইউর পেরেন্টস আর রিয়াক্টিং নাও? কেমন লাগছে তাদের, বা তাদের কি বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করো। Yes, ma'am. আমি তো খুব খুশি, কারণ 45 রাউন্ড সেটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। আমি অ্যাকচুয়ালি। মার্কস যখন মেলাই আনসার কি থেকে প্রথমে প্রফেশনাল, তখন 70 মতো আসবে। তারপর তো 2 মার্কস বোনাস দিয়ে 72 হয়ে গেল। ওকে। তো 70 নম্বরে আগের বছর যেমন মিলিয়ে দেখছিলাম জেন পাসে, আগের হ্যাঁ। বছর জেন পাস, বাট আগের বছর র্যাঙ্ক ভার্সেস মার্কসে দেখছিলাম আমি যে 70 নম্বরে হুম 50 এর হুম নিচে র্যাঙ্ক ছিল আগের বারে। হুম হুম। এবার এবারে যে নিটে যেরকম র্যাঙ্ক ইনফ্লেশন একটা হলো, তারপরে আমি ভাবছিলাম জেন পাসে 50 না 5000 হয়ে যায় এবারে। আচ্ছা তারপরে জেন পাসের রেজাল্ট এলো, তো আমি বললাম হ্যাঁ সত্যি মানে 35 আচ্ছা, র্যাঙ্ক হয়ে মানে মোর দ্যান এক্সপেক্টেড। তো বাবা মা সত্যিই খুব খুশি। খুশি। তো স্বর্ণভ, তুমি আমাকে এটা বলো যে তুমি কোথা থেকে বিলং করো, তুমি কোথা থেকে পড়েছো? টেল মি দিস। আমার বাড়ি কলকাতায়। আচ্ছা আমি 10th আর 12 মারিয়াস ডে স্কুল হাওড়া থেকে দিয়েছি। আচ্ছা। ওকে, ওখান থেকেই পড়াশোনা করেছো। অ্যান্ড কোন ইয়ারে তুমি এইচএস দিয়েছো? আগের বছর 2023। 2023-এ? হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড হোয়াট ইউ ওয়্যার ডুইং ইন দিস 1 year? আমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা, অ্যান্ড এটা তোমার একটা অল্টারনেট একটা প্ল্যান ছিল, তাই তো? ব্যাকআপ প্ল্যান ছিল, হ্যাঁ, জেন পাস। আচ্ছা। হ্যাঁ। তো 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 তুমি জেন পাসের জন্য পড়াশোনা কবে থেকে স্টার্ট করেছিলে? আর জেন পাসের জন্য আমি আলাদা করে তেমন পড়াশোনা করিনি। আমি মানে নিটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো মোটামুটি সেমই থাকে, তো ওটার জন্য তো হুম হুম নিটের জন্য যেমন পড়েছিলাম। হুম তারপর নিট এক্সামের পর আনসার কি মোটামুটি মিলিয়ে দেখি আমার 610 নম্বর হচ্ছিল। তো হুম হুম তার করেছিলাম ওয়েস্ট বেঙ্গল, তো পেয়েই যাবো কিছু একটা, তখন তো রেজাল্ট বেরোয়নি। তো রেজাল্ট বেরোনোর পর একটা শকিং র্যাঙ্ক ইনফ্লেশন হয়। তো হুম। তারপরে আমি জেন পাসেরও ফর্ম ভরে দিয়েছিলাম তার আগে, ব্যাকআপ হিসেবে নিটের। তো তারপর থেকে আমি নিটের সরি জেন পাসের প্রিপারেশন স্টার্ট করি, মানে ইংলিশ, লজিক্যাল রিজনিং হ্যাঁ হ্যাঁ, এইগুলো। কেন কি এই দুটো সাবজেক্ট বাড়তি সাবজেক্ট আমাদের জেন পাসে। বাদ বাকি কমজিৎ এন্ড স্বর্ণভ, ইটস দ্য সেম, কি যে আমাদের আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে, এই তিনটে সাবজেক্ট কিন্তু নিটের যারা যারা প্রিপেয়ার করছে তাদের সঙ্গে কিন্তু একদম ব্যাপারটা আর কি হয়েই যাচ্ছে, কোনো প্রবলেম নেই। কেন কি তুমি নিটের জন্য প্রিপেয়ার করলে তুমি এখানেও কিন্তু মানে সাইড বাই সাইড তুমি এটার জন্য পড়ো, ইটস সেম, তাই না? আরো মঞ্চ একটু হায়ার লেভেলে পড়লে তোমাদের একটু ভালো, তাই তো? আচ্ছা, ওকে। সো শোনাবো, টেল মি যে তুমি প্রিপারেশন যখন তুমি করছিলে তখন তুমি নিশ্চয়ই পিওয়াইকিউ সলভ করেছো জেনপাস ইউজির। জাস্ট 2 ইয়ার্স মানে 2022 আর 23, এই দুটো বছরের আচ্ছা। পেপার আমি দেখেছিলাম, মানে পেপার প্যাটার্ন কিরম হয়, লজিক্যাল রিজনিং, ইংলিশ, এই দুটো সাবজেক্টে স্পেশালি মানে কিরম টাইপের কোশ্চেন আসে। কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো নিটের থেকে জানি যে হ্যাঁ এমসিকিউ বেস যেরকম হবে করে নেবো, বাট ওই একদম। দুটো সাবজেক্ট কাছে নতুন ছিল। হ্যাঁ। আর যেহেতু আমি আইসিএসসি বোর্ড থেকে পড়েছি, তো আচ্ছা ইংলিশটা আমার কাছে খুব টাফ ছিল না। আচ্ছা। লজিক্যাল রিজনিং আমার কাছে একটা নতুন সাবজেক্ট ছিল, হুম। ওটাই আমাকে একটু দেখতে হয়েছে। একটু দেখতে হয়েছে, ওকে। সো স্বর্ণব, তোমার এবারের কি প্ল্যান? মানে এবার কি তুমি তাহলে ইউ উইল গো উইথ প্যারামেডিক্যাল, আর তুমি আবার 1 বছর মানে নিটের প্রিপারেশন নিয়ে আবার নিট দেবে? না, আমি প্যারামেডিক্যালে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নেব, বাট নেক্সট ইয়ার আমি নিটে একবার বসবো। বোথ অফ ইউ দ্য সেম, তাহলে তোমরা অবশ্যই নিট দেবে কিন্তু প্যারামেডিক্যাল তোমরা কন্টিনিউ করবে, তাই তো? তো স্বর্ণাব, তোমার মানে কি কলেজে যেতে যাচ্ছ বা কোন কোর্সটা করতে চাচ্ছ? আমার ডিএমএলটি করার ইচ্ছা আছে। আচ্ছা, ওকে। স্কুল কোন অফ ট্রপিক্যাল কলেজ? মেডিসিন। কোন কলেজ থেকে? স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। ও, ভেরি নাইস। দুজনেই সেম, ভাবো দুজনেই তোমরা একই কলেজে চলে গেলে, র্যাঙ্ক 35 36 একসঙ্গে বিএমএলটি পড়ছে একই কলেজে। বাহ, দারুণ ব্যাপার হবে। তাহলে তোমরা একসঙ্গে তাহলে প্রিপারেশনও করতে পারবে, নিটও আবার তোমরা দিতে পারবে। তো কংগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট, তোমরা যাতে এটা ডেফিনেটলি পাও। আমরা আরো কিছু ডিসকাস করব, তার আগে এটা একটু জানি যে তমজিৎ, তুমি কি পিওয়াইকিউ সলভ করেছিলে জেন পাস দেওয়ার আগে? না ম্যাম, আমি জেন পাস দেওয়ার আগে পিআইকিউ কিছুই করিনি। আচ্ছা, তুমি ডিরেক্টলি মানে এক্সাম দিতে চলে এসছো? আম- হ্যাঁ, মানে আমার নিট হয়েছে, তারপর থেকে আমি একটু কিচ্ছু পড়াশোনা করিনি।
দিয়ে আচ্ছা। তো রেজাল্টে যতদিন বেরিয়েছে, তো হ্যাঁ, 4 হ্যাঁ, হ্যাঁ। তারিখে রেজাল্ট বেরোলো। তারপরে আমার বাবা বায়োলজির টিচার, আর আমার আচ্ছা, ভাইও মানে ভালো ছাত্র খুব। ও হচ্ছে এই বছর মাধ্যমিক দিয়েছে, ও 673 পেয়েছে। ও বলল, ওকে। দেখ দাদা, যা হয়ে গেছে, মানে এবার যা অবস্থা। আমার বাবা বলল যে হ্যাঁ, জেন পাসটার জন্য ভালো করে পড়। আমি সিরিয়াসলি নিইনি জেন পাসটাকে প্রথমে। তারপরে আমি ভেবেছিলাম যে ডেন্টাল তো পেয়েই যাবো, যে কিছু একটা আচ্ছা। পেয়ে যাবো, হয় কিছু সেমি একটা পেয়ে গভর্নমেন্টে যাবো। পেয়ে যাবো। আচ্ছা। হ্যাঁ, সেমি গভর্নমেন্টে এমবিবিএস পেয়ে যাবো, ওরকম ভেবেছিলাম আমি। হুম, কারণ হুম, কি হুম। আগের বছর আপনার হচ্ছে 540-45ও পাওয়া গেছে সেমি গভর্নমেন্ট এমবিবিএস, মানে যেটা 20-25 লাখ টাকাতে যেটা হয়। দিয়ে তারপরে তো ওইটা বুঝে গেলাম যে কিচ্ছু পাওয়া যাবে না এবছর, মানে হুম, হুম। 610-620তেও কিছু পাওয়া যাচ্ছে না। দিয়ে আমি তারপরে আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো রিভাইজ করতে থাকলাম। আর ইংলিশটা আমি জানতাম আমি পারবো না, আর আমি আচ্ছা, পারিও নি। জেন পাসে 6-7 মতো পেয়েছি। আমি লজিক্যাল রিজনিংটা ওয়ান শট ভিডিও দেখেছি, ওয়ান শট ভিডিও দেখলাম। দিয়ে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর লজিক্যাল রিজনিং এর ভিত্তিতেই আমি দেখলাম নাম্বারটা অনেক চলে এসেছে। আচ্ছা। মানে আমার ঠিক আছে। ওইগুলোতে হুম। ভিত্তি করে, মানে ইংলিশটা আমি জানতাম আমি পারবো না, আচ্ছা। কারণ কি সে কবে পড়েছি। বিকজ তোমার কাছে যদি তুমি ভাবো 1 বছর আগের থেকেও যদি কেউ পড়ে, কোনো অ্যাসপিরেন্ট যদি ভাবছে যে আমি 1 বছর টাইম আছে, বা আর এটলিস্ট 6-5 মান্থস তোমাদের হাতে টাইম আছে, তখন তোমরা ভাবো ইংলিশটা একটু টাইম নিয়ে পড়লে বুঝলে হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ইমিডিয়েটলি মানে আমাদের যখন আমরা স্ট্র্যাটেজি ভিডিও পোস্ট করেছিলাম আমাদের চ্যানেলে লেটস ইমপ্রুভে, তখন আমরা এটাই বলেছিলাম যে যদি যেই টপিক এখন হচ্ছে না, সেটা ভাবো তোমাদের পরীক্ষার 2 মাস আগে যেই টপিক হচ্ছে না সেটাকে নিয়ে এখন আর পড়ে থেকো না, যেটা হয়েছে সেটা নিয়ে এগো। সেটাতে ইংলিশ হলে ভালো, হ্যাঁ, অন্য সাবজেক্ট হলে ভালো, না হলেও কোনো ব্যাপার না। তো এই কেসে যারা তোমরা ভিউয়ার্স আছো, যারা অ্যাসপিরেন্টস, তো তোমরা এই যে মুহূর্তে যে ভিডিওটা দেখছো তাদেরকে আমি জাস্ট এটাই বলবো যে আহ এটা, এই যে ওরা বলছে না যে আমি আলাদা করে প্রিপেয়ার করিনি, সেটাতে কিন্তু তোমরা এরকম ভেবো না যে আমি তাহলে আমার পড়তে লাগবে না। এইটা কিন্তু অবশ্যই মাথায় রেখো যে ওরা কিন্তু অলরেডি ওদের হান্ড্রেড না এন্ড টেন পার্সেন্ট দিয়ে কিন্তু নিটের জন্য প্রিপেয়ার করছে, তাই না? না ম্যাম, মানে ইংলিশটা যদি পড়তাম আরো অনেক সুবিধা হতো। আরো সুবিধা তাহলে হতো, আরো অনেক হ্যাঁ। চাপটা কমতো, মানে আমি আরো আমি র্যাঙ্কটা বাড়তো সেটাই আরো। বলছি যে ভাবো আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা বলছি, যেটা জেনপাসেও আছে, সেটা আবার নিটেও আছে, তাই না? তো হুম, তোমাদের অলরেডি যেহেতু নিটের তোমরা এতখানি পড়েছো যে তোমাদের এই দিকটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে হুম। বায়োলজি হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রির জন্য কিন্তু। ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ, তোমার তোমার ক্ষেত্রে, তমজিতের ক্ষেত্রে যেরকম কি ইংলিশটাও সারেন্ডার করে দিয়েছে যে হামসে নেই হোগা। হ্যাঁ কিন্তু ম্যাম, মানে হুম। মানে মানে যেটা বেশিরভাগ ছাত্রদের যেটা ফিজিক্সে হয়, সেটা হ্যাঁ, আমার ইংলিশে হয়েছে। মানে এক্স্যাক্টলি। আমার আমার আমি যদি ইংলিশটা, মানে আমি যদি 1 বছর ধরে পড়তাম তাহলে হয়তো হ্যাঁ, হতো। আমি জানতাম আমি হ্যাঁ, পারবো না। পারবো আমি না। কি করে আচ্ছা। পারবো, হঠাৎ করে 14-15 দিন পর পরীক্ষা, এরকম একটা দেওয়ার অবস্থায় চলে এসেছে। কারণ কি আমি তো হ্যাঁ, সেই ভেবেছিলাম যে মুহূর্তে হয়তো দিতে পসিবলও না। হবে না। হুম, হুম, হুম। হ্যাঁ, সেই মুহূর্তে পসিবল না। সেটাই যে প্রত্যেকটা স্টুডেন্টের নিজের স্ট্রং পয়েন্ট, নিজের উইক পয়েন্ট এটা জানা দরকার। যেরকম তমজিৎ জানতো যে আমার এইটুকুন টাইম আমি ইংলিশ পারবো না। তো ওটাকে নিয়ে বেশি হুম, মাথা ঘামায়নি। কিন্তু ওর অন্য যে না, স্ট্রং পয়েন্ট ছিল সেগুলোতে ফোকাস করছে along with লজিক্যাল রিজনিং, তাই তো তমজিৎ? হ্যাঁ, আচ্ছা। লজিক্যাল রিজনিং এর ওই জন্য হুম। দু 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 সপ্তাহতে পড়েই 15 এসে গেছে ওইটাতে। আচ্ছা, 2 সপ্তাহ লজিক, পরেই 15 হয়ে গেছে। তাহলে ভাবো আরো পড়লে তুমি ভাবো 20-তে 20 হয়তো পেয়ে যেতে আরো। হ্যাঁ, অ্যান্ড হতো আরো আগে থেকে পড়লে। আচ্ছা, অ্যান্ড অন দি আদার সাইড যদি আমরা স্বর্ণভর কথাটা দেখি, তাহলে স্বর্ণভরও তাই। স্বর্ণভ তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অলরেডি ছিল। তুমি ইংলিশে যেহেতু তুমি আইসিএসসি থেকে পড়তে, তো আইসিএসসি দের ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টদের একটু হলেও ইংলিশটা বেটার হয়, কিন্তু সবার না তাই বলে আবার মোস্ট অফ দেম, নট অল অফ দেম अगेन। অ্যান্ড তারপরে তুমি লজিক্যাল রিজনিংটাও তুমি করেছো, তাই তো? তো Yes, ওটাতে ma'am. তোমার হয়ে গেছে। তো আমি তোমাদের দুজন থেকে একটা জিনিস জানতে চাইবো, যেটাতে আমি হাইলাইট করতে চাই। তমজিৎ, তোমার র্যাঙ্ক এসছে 36, তাই তো? ইয়েস ম্যাম। অ্যান্ড স্বর্ণাভ, তোমার র্যাঙ্ক এসছে 35। তো Yes, ma'am. তোমরা কত স্কোর করেছো, যে মানে ওয়ান র্যাঙ্কের ডিফারেন্স, মানে কত পয়েন্ট? আমি গেস করছি যে কিছু পয়েন্টেরই ডিফারেন্স হবে। সবার আগে স্বর্ণভর থেকে শুনি। স্বর্ণভ, তোমার কত মার্কস এসছে? 72.166. 72। Yes, ma'am. 72.166। আচ্ছা। আর তমজিৎ? 72.166। 72.136। সিক্স সিক্স 66। সিক্স সিক্স
সেম সেম। 72.166 and স্বর্ণভ তোমারও 72.166। ইয়েস ম্যাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তাহলে একটু বলে দিই যে যেহেতু দুজনের পয়েন্ট সেটাও সেম, যেহেতু স্কোরটাও সেম, তো দুজনই 35 হলো না এই জন্য, বিকজ দের হ্যাজ টু বি ওয়ান অ্যান্ড দের হ্যাজ টু বি দ্য নেক্সট। তো এইরকম টাই ব্রেকের ক্ষেত্রে তোমরা দেখবে 10 ইউজির জন্য WBJ8 বোর্ডে তোমরা ওখানে গিয়ে দেখবে টাই ব্রেকারের একটা পয়েন্ট আছে, সেখানে তোমাদের বলা যাবে যে টাই ব্রেকার হলে কি কি রুলস গুলো ফলো করে আসে। ওকে, সো গ্রেট কম্পিটিশন বলতে পারো তোমরা। সো এবার আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে তোমাদের স্ট্র্যাটেজি তো ওরকম কিছু নেই, বিকজ তোমরা পুরোপুরি নিটের জন্য পড়ছিলে, তাই তো? তোমরা পুরোপুরি ভাবে ওয়ান ইয়ার তোমরা মাঝখানে বসছো নিটের জন্য প্রিপেয়ার করছো, তো সেখানেও তোমাদের কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? ভাবো তোমরা তো নিটের জন্যই পড়ছিলে, জেনপাস তোমাদের একটা ব্যাকআপ প্ল্যান, আর কমজিৎ তো পরীক্ষার কদিন আগেই জানতে পেরেছিল যে এরকম টাইমে পরীক্ষা হবে, তুমি হয়তো ফর্ম ফিল আপ করে রেখেছিলে, and but you হ্যাঁ were still focusing on NEET। ইয়েস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে বলো যে জেনারেলি কি হয়, মানে হাউ টু কিপ ইট গোয়িং, মানে একটা স্টুডেন্ট 1 বছর বসে, 1 বছর ভাবো পরীক্ষা হয়ে গেল, ক্লাস 12 কমপ্লিট, এবার তোমরা 1 বছর বাড়িতে বসে কিভাবে তোমরা নিজেদেরকে মোটিভেটেড রেখেছো? ফার্স্টে আমরা স্বর্ণভ থেকে শুনি। স্বর্ণভ, প্লিজ টেল আস যে 1 বছর কিভাবে নিজেকে মেনটেন রাখা যায়। ইয়েস ম্যাম। ম্যাম ক্লাস 12 এর পরে আমি নিটের প্রিপারেশন স্টার্ট করি। তো বাড়িতে বসে পড়াশোনা করা ড্রপ ইয়ারে সেটা একটা চ্যালেঞ্জিং বিষয় অবশ্যই, কারণ সবসময় সেম ইন্টেন্সিটি দিয়ে পড়া যায় না। আমি দেখেছি প্রতিদিন কোনোদিন বেশি পড়া হয় তো কোনোদিন কম পড়া হয়, হুম হুম, কোনোদিন মক টেস্টে বেশি নম্বর আসে তো কোনোদিন কম আসে। একদম। তো হুম সেটাই যে পড়াশোনা কম হলে বা একদিন কম হলে এই নয় যে প্রিপারেশন খারাপ হয়ে গেল, বা মক টেস্টে খারাপ মার্কস এরকমও নয় যে প্রিপারেশন খারাপ হয়ে গেল। তো আমি যেটা বিশ্বাস করি যে প্রতিদিন একটু একটু করে পড়তে হবে। একদিনে বেশি পড়ার থেকে প্রতিদিন একটু একটু করে পড়লে ওই মোমেন্টামটা থাকে। আচ্ছা, তো স্বর্ণভ, টেল আস যে তোমার ফ্যামিলিতে তোমার বাবা আর কে আছে? আমার বাবা নয়, তোমার বাবা, আচ্ছা। সো হোয়াট হি ডাজ? আমার বাবা একটা প্রাইভেট লজিস্টিক্স কোম্পানিতে কাজ করে। আচ্ছা, তো তমজিৎ, হোয়াট ওয়াজ দ্য রোল অফ ইয়োর ফ্যামিলি? তোমার প্রিপারেশনে তোমার ফ্যামিলির কি রোল ছিল? ম্যাম মানে যখন নিট দিয়েছিলাম আগের বছর, মানে 12 এর সাথে সাথে, তখন তো রেজাল্টটা খুবই খারাপ আছে, প্রত্যেকটা এক্সামেই প্রচুর খারাপ রেজাল্ট এসেছিল। মানে নিটে আচ্ছা, আপনার 5 লাখের ওপরে র্যাঙ্ক এসেছিল, হুম হুম জেন পাসেও হচ্ছে মানে 4,500-এর ওপরে র্যাঙ্ক এসছে। হুম, এবার মানে বাবা মাই সবসময় মোটিভেটেড রাখতো। আমার ভাইও প্রচুর সাহায্য করেছে আমাকে, যে হুম, মানে ওই সময় আস্তে আস্তে মানে আমার যেটা সমস্যা হতো যে মানে বেশি পড়বো ভেবে ফেলে আর পড়া হতো না সেদিন। পড়া হতো না। মানে মানে যেদিনকে 15 ঘন্টা 16 ঘন্টা ভেবে পড়বো সেদিনকে হয়তো 2 ঘন্টা পড়া হবে, কিন্তু যেদিনকে ম্যাম 6-7 ঘন্টা ভাববো সেদিনকেই ঠিকঠাক পড়া হতো। মানে ওই ওভার আচ্ছা এস্টিমেট থিং, ওটাই খুব খারাপ জিনিস, যে আজকে আচ্ছা, একদম 500টা কোশ্চেন করবো বলে বসে গেলাম, যে কিচ্ছু করলাম না। হ্যাঁ, কিন্তু মানে যদি কেউ ওইটাই রোজ আমাদেরকে, 50টা করে করে সে অনেক ভালো হ্যাঁ, জায়গায় থাকবে। রিয়েলিস্টিক গোলস রাখতে হবে যেটা অ্যাচিভেবল। আমি হুম, প্রথমে যদি 500টা ভেবে যদি আমি 200টা করতে পারলাম, তাও কিন্তু আমার একটা মাইন্ডটা হ্যাঁ ওটাতে যাচ্ছে আমি 300টা কিন্তু পারলাম না। তো না হ্যাঁ পারার যে একটা সেন্স যেটা আমাদের মধ্যে কাজ করে সেটা বেশি হয় দেন যেটা পারলাম। তো অবশ্যই রিয়েলিস্টিক গোল সেট করা উচিত। আর তমজি, তুমি যেরকম বললে তোমার বাবা অলরেডি বায়োলজির টিচার, তাই তো? বায়োলজির হুম। টিচার তোমার বাবা তো। আমার হুম, বলো। আমার বাবা হচ্ছে একটা গভর্নমেন্ট স্কুলের টিচার বায়োলজি। আর হুম, আমার মা হচ্ছে আহ, আমার মা জিএনএম নার্স ছিলেন, যে দু হাজার আচ্ছা ষোলো সালে 2016 সালে আবার বিএসসি করেছে। বিএসসি করে এখন হচ্ছে সিস্টার ইনচার্জ হয়েছে বড়জোড়া হসপিটালে, ওখানে সিস্টার ইনচার্জ হয়ে এখন ওখানে আছে বাঁকুড়াতে। ওই সপ্তাহে একবার করে আসে। আচ্ছা, দিস ইজ রিয়েলি নাইস। তাহলে তোমার মাও এই ফিল্ডে, তুমিও মেডিকেল ফিল্ডেই ঢুকছো তাহলে, আর বাবা বায়োলজি টিচার। তো তোমার বাবা কি তোমাকে পড়াশোনাতে কোনো সময় হেল্প করতে পেরেছিল বা আহ, আমার বাবা যতটা পারতো প্রচুর সাহায্য করতো আমাকে। মানে আমার আচ্ছা বাবা যেহেতু বাংলা মিডিয়ামে পড়ায়, আচ্ছা মানে বাংলা মিডিয়ামের টিচারদের তো অতটা এমসিকিউ বেস, মানে থিওরি সব জানে, কিন্তু এমসিকিউ বেস যে অ্যাপ্রোচ ওটা অতটা বাংলা মিডিয়ামের টিচাররা পারবে না, মানে আচ্ছা, যারা মানে কোচিং পড়াচ্ছে না।
এমনি তারা তো কোশ্চেন লেখা ওরকম পারে, হ্যাঁ কিন্তু আমার মানে বাবা যতটা পারতো আমাকে সাহায্য করতো। আচ্ছা, হ্যাঁ মানে একটা এক্সাম ওরিয়েন্টেড পড়াশুনো সেটা একটু আলাদা একাডেমিক পড়ার থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটা মানে এগ্রিয়েবল, ঠিক আছে। এখানে মানে নলেজের কোনো ডিফারেন্স নেই, না, শুধু মানে মানে যে অ্যাপ্রোচটা বা অ্যাপ্রোচটা টাইপটা, ডিফারেন্স। হ্যাঁ 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 কারেক্ট। অ্যান্ড স্বর্ণাভ, তুমি বললে তোমার বাবা লজিস্টিক্সে কাজ করে, তো হোয়াট অ্যাবাউট ইউ, মানে তোমার বাবা কি তোমাকে মানে পড়ার জন্য বলতো, বা তোমার বাবার কিছু রোল আছে, বা তোমার ফ্যামিলির তোমার প্রিপারেশনের মধ্যে, স্বর্ণাভ? এবং থেকে পড়েছিল, তো পড়াশোনাটা আমি নিজের থেকেই করেছি, আচ্ছা। কিন্তু হুম। বাকি মেন্টাল সাপোর্ট হ্যাঁ। সেটা আমি বাবা মার কাছ থেকে সবসময় পেয়েছি। আচ্ছা, ওকে। বিকজ আমরা আমরা যখন দেখি যে একটা স্টুডেন্ট যখন পড়াশুনো করছে, পড়ছে, ঠিক আছে, কোনো কিছুর জন্য খাটছে, তখন কিন্তু আহ, যেরকম তারও উপরে একটা প্রেশার থাকে, সেরকম ঠিক কিন্তু তার ফ্যামিলির উপরেও কিন্তু একটা রেসপন্সিবিলিটি, একটা পুশ দেওয়ার কিন্তু একটা ব্যাপার থাকে, স্টুডেন্টদেরকে একটা সাপোর্ট দেওয়ার, মেন্টাল সাপোর্ট দেওয়ারও কিন্তু ব্যাপার থেকেই যায়। সো দিস ইজ ডেফিনেটলি একটা। আচ্ছা, এবার আমরা এই ব্যাপারগুলো জানতে পারলাম। এবার আমাকে একটু তোমরা বলো, আমি কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে জিজ্ঞাসা করবো, সেটা তোমরা আমাকে অ্যান্সার একটু দিও, ঠিক আছে? ওকে। সো বেসিক্যালি টেল মি দিস, দিস ইজ মিথ অর ফ্যাক্ট, একটা আমরা সেগমেন্ট রেখেছি যেখানে তোমরা কোয়েশ্চেন্স গুলো শুনে আমাদেরকে বলবে যে তোমাদের হিসাবে এগুলো মিথ হতে পারে না এগুলো ফ্যাক্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, প্রথম আমরা যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা করার জন্য বা কম্পিটিটিভ পরীক্ষা পাশ করার জন্য লং আওয়ার ধরে স্টাডি করা কি ম্যান্ডেটরি, পড়াশুনো করে যাতে কম্পিটিটিভ এক্সামটা আমি ক্র্যাক করে নিতে পারি? ইজ ইট ট্রু? আমার ক্ষেত্রে তো ওটা একদমই মিথ, কারণ কি আমি মিথ? আমি আচ্ছা 30 মিনিটের বেশি পড়িই না, আবার ব্রেক নিয়ে আবার পড়ি। আচ্ছা, ওকে। না না, মাঝখানে ব্রেক নেওয়া ইজ ফাইন, কিন্তু লাইক যখন পরীক্ষা চলে এলো তখন আমি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করে পড়লাম, সেইটার কথা না বলছি। ম্যাম, ম্যাম আমি একটা কথা বলবো, মানে জেন পাস হোক আর নিট হোক, হুম হুম মিনিমাম 6 ঘন্টার তো অ্যাভারেজ থাকতে হবে। আর হুম। পরীক্ষার আগে মানে কোনো ধরুন মক টেস্ট আসছে, তখন 10 ঘন্টা, আমার যেটা মনে হয় দশ আচ্ছা, ঘন্টা মানে এরকম ওকে। নয় যে 14 ঘন্টা 18 ঘন্টা, হুম 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 কিন্তু হুম। একটা অ্যাভারেজ ভালো রকম রাখতে হবে, মানে আচ্ছা, সেলফ স্টাডি, শুধু ওকে। সেলফ স্টাডি, নিজে নিজে এমসিকিউ করা, আচ্ছা, থিওরি পড়া। ওকে। স্বর্ণাভ, তোমার? আমার স্টাডি তখনই হেল্পফুল হবে যদি তার মাঝখানে একটু ছোট ছোট ব্রেক নেওয়া হয়। মানে অবশ্যই মানে কম্পিটিটিভ এক্সামের জন্য তো অবশ্যই বেশি পড়তে হয়, কারণ মানে কোশ্চেন প্র্যাকটিস আছে, মক টেস্ট দেওয়া আছে, আরো অনেক ব্যাপার আছে। তো হুম হুম। অবশ্যই লং আওয়ার স্টাডি তো দরকার আছে, তবে এরকম নয় যে একটানা বসে ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছি, তো একটা স্যাচুরেশন চলে আসে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য মাঝে মধ্যে একটু আধটু ব্রেক নেওয়া উচিত। আচ্ছা, ওকে। নেক্সট কোয়েশ্চেন তাহলে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কুইটিং সোশ্যাল মিডিয়া ইজ আ ম্যান্ডেটরি থিং টু ক্র্যাক আ কম্পিটিটিভ এক্সাম? স্বর্ণাভ, বলো। ম্যান্ডেটরি বলবো না, কারণ আমি সোশ্যাল মিডিয়া থেকে একদম ডিট্যাচড হয়ে যাইনি। আমার সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে 3টে ছিল। তবে এরকম নয় যে লং আওয়ার্স ইউজ করা যাবে, কারণ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করলে মাঝে মধ্যে 5-10 মিনিট দেখে নিলাম, সেটা ঠিক আছে। কিন্তু 5-10 মিনিট দেখতে বসে কখন 2 ঘন্টা কেটে গেল এটা বোঝা গেল না, তাহলে সোশ্যাল মিডিয়া আনইনস্টল করা উচিত। আর যদি 5-10 মিনিট ইউজ করা যায় তারপরে মানে ডিসিপ্লিন থাকা চাই আর কি। ডিসিপ্লিন থাকলে আচ্ছা, তাহলে ইউজ করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। মানে এরকম না যে সামবডি স্ক্রলিং তো কেপ্ট অন স্ক্রলিং, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতেই টাইম স্পেন্ড করে যাচ্ছি, তখন ওরকম না, তাই তো? তো এটার জন্য আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা সবাই যেহেতু ফোন ইউজ করো, তোমরা ফোনে একটা টাইমার সেট করে নিলে 30 মিনিটস এর বা 20 মিনিটস এর বা 10 মিনিটস, অ্যাকর্ডিং টু ইউ। অ্যান্ড ওই টাইমটাতে তুমি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করো অ্যান্ড তুমি ওখানে প্রেজেন্ট থাকো। বাট যেই মাত্র তোমার টাইমারটা বার্স্ট রিং হবে, তখন তুমি তোমাকে সেলফ, তোমাকে নিজের কাছে তোমাকে অনেস্ট থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট অ্যাপ। তুমি যে অ্যাপটা ইউজ করছো ওখান থেকে তোমাকে বাইরে চলে আসতে হবে যখন তোমার টাইমারটা টাইমস আপ বলছে তখন। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। হোয়াট অ্যাবাউট ইউ, তমজিৎ? ইয়েস ম্যাম, আমার শুধু ইউটিউব আর হোয়াটসঅ্যাপই ছিল, আর আচ্ছা ফেসবুকও ছিল না।
মানে ওই আমার ডিস্ট্রাকশন ওইটাই, ওই ইউটিউবে ভিডিও দেখা, আর অন্য আচ্ছা কিছু ডিস্ট্রাকশন মানে ওই ইউটিউবে কোনো স্যারের ভিডিও দেখছি, মানে পড়ার ভিডিও দেখছি, আবার তার সাথে কোনো একটা ধরুন নিউজ চলে এলো যে এই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ এই আচ্ছা এই নিটের এই চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা তারপরে জেন পাসের স্ট্র্যাটেজি, এই দিন কাউন্সিলিং হবে, এই দিন এ হবে, হুম 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 ওইগুলো মানে খুব বেশি দেখার দরকার নেই, যখন হবে সবাই জেনে যাবে এমনি। আচ্ছা ওগুলো একটা, ওকে, তুমি ওগুলোতে একটু মানে চলে যেতে, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওটা। তো তোমরা দুজন কি সাজেস্ট করবে যে 2025-এ যারা মন প্রাণ লাগিয়ে একদম জেনপাস ইউজির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে তুমি আহ, এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কি টিপ দিতে চাইবে? সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বলবো যে মানে যতটা লিমিট করবে, সেই সেই আওয়ার গুলোকে যত স্টাডির মধ্যে লাগাবে, তত র্যাঙ্কটা বেটারের দিকে যাবে। মানে সোশ্যাল মিডিয়া মানে সেই আওয়ারটাকে সে যদি স্টাডি আওয়ারের মধ্যে লাগায়, তাহলে তার র্যাঙ্কটা আন্ডার 50, আন্ডার 10 এর মধ্যে চলে যাবে। যে কম্পিটিটিভ এক্সামই সে ক্র্যাক করবে, নিটের মধ্যেও তার তত র্যাঙ্কটা কমবে, মানে তত ভালো হবে র্যাঙ্কটা। এবার সে যদি সোশ্যাল মিডিয়া ইউজ করে বেশি, সেটা যদি তার মানে খারাপ দিকে ইউজ করে, তাহলে তার যেটা তার পাওয়ার কথা ছিল, তার পোটেনশিয়াল অনুযায়ী সেটার থেকে এবার খারাপ হবে। সেটা তো ক্ষতি হচ্ছে একটা, ওই আচ্ছা, জন্য। স্বর্ণাভ, তুমি? Okay. সোশ্যাল মিডিয়া থেকে আমি বলবো যে একদম ডিটাচ হওয়ার দরকার নেই কমপ্লিটলি, তবে লিমিটেড ইউজ করলেই হবে। মানে লং আওয়ার সোশ্যাল মিডিয়া ইউজ করলে তখন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায়। কিন্তু যদি ডিসিপ্লিন থাকে স্টুডেন্টের মধ্যে, মানে যতক্ষণ ভেবেছি যে হ্যাঁ এতক্ষণই দেখবো, তো এতক্ষণই দেখবো, 1 মিনিট বেশি নয় তার থেকে, তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করাই যেতে পারে। আচ্ছা, ওকে। সো আমরা আহ, এই বিষয়ে কিছু ভ্যালুয়েবল ইনসাইট পেলাম আমাদের টপারদের থেকে। আমার নেক্সট কোয়েশ্চেন, তমজিৎ এন্ড স্বর্ণাভ, তোমাদেরকে হচ্ছে, ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টাডিং ফর আ কম্পিটিটিভ এক্সাম রাদার দেন রাত্রিবেলা লেট নাইট অব্দি পড়া ক্যান অনলি গেট ইউ টু আ কম্পিটিটিভ এক্সাম। ইজ ইট ট্রু বা ইজ ইট আ মিথ অর ফ্যাক্ট? তমজিৎ? ম্যাম এটা পুরোই মিথ। মানে যার যেরকম স্যুট করে, মানে কেউ আচ্ছা, যদি ধরুন সকালবেলা উঠতে পারলো, হুম, উঠে কিন্তু মানে শিডিউলটাকে যেন মানে উল্টো পাল্টা না করে দেয়। যে নাইট আচ্ছা, আউল, সে নাইটে ভালো করে স্টাডি করুক, টানা হুম, 5-6 ঘন্টা পড়ে নিক, আর হুম, বাকি সারাদিনে এবার আরো 2-3 ঘন্টা পড়ে নিক। আর যে আচ্ছা, আপনার হচ্ছে সকালবেলা উঠে পড়বে, সে হুম, সকালবেলা একদম 4টের সময় উঠে পড়ে নিক। বা যে আচ্ছা, আমি যেমন হচ্ছে 6টার সময় উঠি, 12টার সময় ঘুমোই, মানে মাঝামাঝি। হ্যাঁ মানে আমাদের মানে ওটাই ভাবি যে উম, দিনের মধ্যে ঠিকঠাক একটা পড়া থাকলেই হবে, মানে ওরকম কোনো ব্যাপার না যে আচ্ছা। সকালবেলায় উঠতে হবে। তোমার আচ্ছা, আমাকে এটা বলো তমজিৎ, যেই পেরেন্টসরা বলে যে সকালবেলায় ম্যান্ডেটরি ওঠো, সকালবেলায় উঠে পড়াশোনা করো, রাত্রে বেশি জেগো না, তো সেই ব্যাপারটা কি হয় তাহলে? মানে ওয়াই ইজ ইট লাইক দিস? না ম্যাম দেখুন, আমার যেটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে সকালবেলাতে একটা জিনিস হয় যে মানে সকালবেলাতে মনটা বেশি একাগ্র হয়, ঠিক আছে, কিন্তু রাত্রিবেলাতে আবার দেখবেন মানে পরিবেশটা বেশি শান্ত হয়, সেই সময় একটা ভালো পড়া হতে পারে। মানে দুটোই ভালো, এই রাত্রিবেলা পড়ায়, যারা রাত্রিবেলা পড়েও অনেক ভালো পড়া হয়, মানে এটা নয়, অনেক টপার আছে দেখবেন রাত্রিবেলা অনেক ভালো করে পড়ে, এই 2-3টে অব্দি অবশ্যই, পড়ে সকালবেলা তারা উঠে। কারেক্ট। আচ্ছা, স্বর্ণভ? আমি বলবো যে এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ডিপেন্ড করে। কারোর এফিসিয়েন্সি রাত্রিবেলা বেশি হয়, তো কারোর এফিসিয়েন্সি সকালবেলা বেশি হয়। হ্যাঁ, এটা তো ঠিক কথা যে সকালবেলা উঠলে হেলথ বেনিফিট তো অনেক আছে। তবে কম্পিটিটিভ এক্সামের যতটা বলা যায়, তো হ্যাঁ, ওটা খুব একটা ম্যাটার করে না। যেমন আমি যদি আমার কথা বলি, তো আমি যখন এক্সট্রা পড়তে হতো আমি রাত জেগেই পড়তাম, সকালে আমি খুব কম আচ্ছা, দিনই উঠতাম। তো এটা মিথ, আমি বলবো যে সকালে উঠলে কম্পিটিটিভ এক্সামে র্যাঙ্ক করা যায় এরকম নয়, যে যে সময়টা বেশি কমফোর্টেবল। আচ্ছা। তো পেরেন্টসদেরকেও এটাই বলা যে আহ, আপনার ওয়ার্ড যেরকম ভাবে কমফোর্টেবল, সেই যে টাইমটাতে বেশি নেভার ক্যাপাসিটি রাখছে, বেশি পড়া ক্যাপাসিটি রাখছে, তাকে সেই টাইমেই পড়তে দিতে। অ্যান্ড এরকম না যে 30 মিনিটস পরে উঠে গেল তার মানেই যে সে পড়ছে না। পড়াটা যেন কোয়ালিটি বেসড হতে হবে। আমি 30 মিনিটস পড়ি, আমি 1 আওয়ার পড়ি, আমি 45 মিনিটস পড়ি, সেই পড়াটা যেন সলিড হতে হবে। আবার এরকম না যে একটা স্টুডেন্ট সে 2 ঘন্টা 3 ঘন্টা টানা বসে আছে, কিন্তু তার প্রোডাক্টিভিটি অনলি 10% বা অনলি 5%, সেটাও কিন্তু একরকম ভাবে কিন্তু লসেই রান করা হয়, তাই না? ওকে, তমজিৎ, টেল মি, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস গেট অ্যান অ্যাডিশনাল অ্যাডভান্টেজ ইন দ্য সাবজেক্ট অফ ইংলিশ ইন জেনপাস ইউজি। ইজ ইট আ মিথ অর ফ্যাক্ট?
অবশ্যই ফ্যাক্ট। অবশ্যই অবশ্যই ফ্যাক্ট। ফ্যাক্ট। আচ্ছা। বেসিক থেকে শুরু করে, গ্রামার থেকে শুরু করে, ওদের আপনার মানে যারা আইসিএসসি বোর্ড থাকে বিশেষ করে, ওদের হুম। মানে স্পিকিং ইংলিশ তো অনেক ভালো। হ্যাঁ, মানে হতে ইংলিশ পারে। সাবজেক্টে হ্যাঁ। কনফিডেন্সটা ওদের বেশি ভালো। আচ্ছা, বিকজ হ্যাঁ মানে এটা একটা দিক দিয়ে এই জন্যই অ্যাপ্লিকেবল হচ্ছে বিকজ একটা মানে একটা ক্যান্ডিডেট একটা স্টুডেন্টের বেসিক্যালি দ্য স্কুল ইজ দ্য সেকেন্ড হোম অফ আ চাইল্ড, এই কথাটা আমরা সোশ্যাল সোশ্যাল স্টাডিজ ইভিএস বা যেই সাবজেক্টই তোমরা বলো ওখানে কিন্তু আমরা পড়ে এসেছি সিভিক্সে যে একটা স্টুডেন্টের কিন্তু সেকেন্ড হোম তার স্কুলই হয়। এবার স্কুলে যখন তুমি 7-8 ঘন্টা থাকছো ওখানে পড়ছো, 6 ঘন্টা 7 ঘন্টা তুমি যখন আছো, তো কনস্ট্যান্টলি যখন তুমি ওই স্টুডেন্টটা ওখানে যখন ইংলিশেই কথা বলে তখন একটু ওর ইংলিশটা বেটার হয়। বাট তমজিৎ, আই উড লাইক টু মেনশন এখানে যে আমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু ইংলিশ স্পিকিং না, বাট আমাদের ইংলিশ গ্রামারটা খুব ইম্পর্টেন্ট, তাই তো? এবার সেটা আমি হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দেখেছি যে হচ্ছে না অনেকের। আম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েও গ্রামার হয়তো ভালো না বা বেস ভালো না। বাট মোস্ট অফ দেম দে আর কাইন্ড অফ লাইক দে স্পিক আ গুড ইংলিশ, রাইট? কিন্তু কম্পিটিটিভ এক্সাম only demands a good grammatical পার্টটা যাতে তাদের it has to be perfect or it has to be correct, তাই তো? ওকে, সো স্বর্ণভ, তুমি তোমার কি ওপিনিয়ন, মিথ অর ফ্যাক্ট? আমি বলবো যে এখানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা অবশ্যই একটু হলেও অ্যাডভান্টেজ পায়, তবে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল নয়, কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যারা বাংলা মিডিয়ামে পড়েও হুম, তাদের ইংলিশ স্ট্রং কিছু কিছু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের থেকে, এরকম এক্সাম্পল এক্স্যাক্টলি। আছে। ইয়েস, এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে, এরকম কোনো আমাদের কথা নেই টপার স্টকেও আমরা সেটা দেখেছি যে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাট হ্যাঁ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা একটা এজ তো ডেফিনেটলি পায়, সেটা স্পোকেন ইংলিশের দিক থেকে মেবি, বাট গ্রামাটিক্যাল ইংলিশ ক্যান বি ইউ নো can be done by both Bengali medium student and an English medium student, তাই তো? আচ্ছা, আহ আমার লাস্ট একটা কোয়েশ্চেন যেটা মিথ অফ ফ্যাক্ট আমি তমজিতের থেকে একটু জানতে চাইবো যে তমজিৎ টেল মি যে জেনপাস ইউজিতে লজিক্যাল রিজনিং এন্ড ইংলিশে একমাত্র স্কোরিং সাবজেক্ট। লজিক্যাল রিজনিং আর ইংলিশটা মানে কম স্কোরিং, লেবার দিয়ে বেশি স্কোরিং। কিন্তু অবশ্যই। কিন্তু আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটাতে যে স্কোর করবে হুম, ওটাই কিন্তু আসল স্কোরিং, কারণ কি ওখানে বাকিরা স্কোর করতে পারছে না, এক্স্যাক্টলি। বিশেষ করে ফিজিক্সে। বিশেষ করে ফিজিক্সে। আর তুমি বলছো তোমার ফিজিক্সটা কিন্তু ভালোই ছিল, তুমি ফিজিক্সে অ্যাটেম্প্ট করেছো, ভালো করে করতে পেরেছো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, করেছি। ওকে। অ্যান্ড স্বর্ণভ, তুমি বলো। ম্যাম, লজিক্যাল রিজনিং আর ইংলিশ এই দুটো যেমন 40 মার্কস টোটাল, ইয়েস, আমি বলবো যে 40-এর মধ্যে আমার মানে 72 এর মধ্যে এই দুটোতে খালি 22 নম্বর মতো হয়েছে, বাকি এই দুটো 50 মিলিয়ে। মিলিয়ে 40-এ আমার আচ্ছা, বাকি নম্বর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতেই। তো এটাই বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই পড়ি, কারণ আর ফিজিক্স স্পেশালি বলবো যে র্যাঙ্ক ডিসাইড করে। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে একটা কোশ্চেন ঠিক করা মানে র্যাঙ্ক অনেক এগিয়ে যাওয়া। হ্যাঁ, ফিজিক্স বছর একটু টাফ টু মডারেট হয়েছিল পেপার, হুম, এই ফিজিক্স হচ্ছে র্যাঙ্ক ডিসাইডিং সাবজেক্ট। হ্যাঁ 2024 এর যে পেপার সেখানে আমরা দেখতে পেরেছি যে ফিজিক্স এর কোয়েশ্চেন কিন্তু কম্পারেটিভলি আগের বছর থেকে কিন্তু টাফই এসছে, ইজন্ট ইট? সো স্বর্ণব, টেল মি যে তুমি 2024 এর জেনপাস ইউজির যে পেপারটা এসছে সেটাকে তুমি আউট অফ 10 ডিফিকাল্টি টার্মসে কত র্যাঙ্ক, মানে কত তুমি ওটাকে মার্ক করবে আউট অফ 10? 8.5? আচ্ছা, ওকে। তমজিৎ? 8। ওকে, সো আমাদের যে বাকি যে টপার স্টকে আমরা যেটা দেখেছি সেখানেও কিন্তু সবাই 7 থেকে 8.5 পয়েন্টার্স এর মধ্যেই কিন্তু ব্যাপারটা ঘোরাঘুরি করেছে, যে কেউ 7 বলেছে আর মোস্ট অফ দেম বলেছে 8, বা খুব কম লোকেই বলছে 8.5। ওকে, সো আমরা প্রায় পডকাস্টের শেষেই চলে এসেছি। তো আমরা অনেক কিছুই জানতে পারলাম। নাও আই উড জাস্ট লাইক যে তোমরা দুজনেই তিনটে তিনটে টিপস শেয়ার করো, ঠিক আছে, ইচ অফ ইউ। অ্যান্ড যেটা আমাদের 2025 অ্যাসপিরেন্টসদের, সে যে মানে যে কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের যদি কিছু তোমরা টিপস দাও যেটা ওরা যদি মেনে চললে তাদের একটা
ভালো একটা ওরা জায়গায় পৌঁছাতে পারবে বা পড়াশোনাটা হয়তো ইজি হতে পারে, এমন কিছু 3টে টিপস দাও। তমজিৎকে দিয়ে স্টার্ট করি আগে। তমজিৎ বলো। আমার প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে রোজ পড়তে হবে, আচ্ছা। কিছু না কিছু পড়তে হবে রোজ। আর দ্বিতীয় যে টিপসটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে কোশ্চেন প্র্যাকটিস আর মক টেস্ট, এই দুটো থিওরির থেকেও বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, মক টেস্ট দিয়েই হবে, মানে যে আপনার স্কোরটা আসবে সেটা ডিসাইড হবে। এটা হবে না যে বসে ওই 90 মিনিটের মধ্যে কে কত ভালো পড়ে দেখাচ্ছে তাকে র্যাঙ্ক দিয়ে দেবে, এটা হবে না। কারেক্ট, হ্যাঁ। ওই মক টেস্ট দিতে হবে সবসময়। আর তৃতীয় যে টিপসটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে সাবজেক্ট গুলো মানে একটু উইক আছে সেগুলোকে নিয়ে বেশি মাথা ব্যথা নিয়ে লাভ নেই। মানে আপনার যেটা স্ট্রং আছে সেটা যেন ধরে থাকে, তাহলেই আপনার যেটা স্ট্রং থাকবে সেটাতে ভালো মার্কস আসবে। আর যেটা উইক থাকবে সেটা ডিফেন্সিভ খেলেও মোটামুটি একটা অনেক ভালো স্কোর হয়ে যায়। আচ্ছা। ওকে। সো তমজিৎ, তুমি যে ফার্স্ট পয়েন্টটা বললে যে ভালো লাগুক বা খারাপ লাগুক পড়তে হবে, তাই তো? স্কিপ করা যাবে না। তো এটা একটা বিশাল বড় ফ্যাক্টর অ্যাড করতে চাইবো তমজিতের সাথে, যে যারা তোমরা প্রত্যেক দিন মোটিভেশন খুঁজছো, ঠিক আছে? মোটিভেশন একদিন হয়তো খুঁজে পাবে, পরের দিন নাও পেতে পারো, ঠিক আছে? সেলফ মোটিভেটেড থাকা একটা বিশাল ব্যাপার হয়। সেখানে যারা কনসিস্টেন্সি যাকে বেছে নেবে, ঠিক আছে, তাদের ভালো লাগলেও তারা পড়বে, তাদের খারাপ লাগলেও পড়বে, তাদের তারা যদি কোথাও ব্যস্ত থাকে সেখানেও টাইম বের করে তারা পড়বে, ফ্রি টাইমকেও কিভাবে অকুপাই করে ওরা পড়াশোনাটাকে মেনটেন করতে হবে সেটাও করবে। তো বেসিক্যালি আই ওয়ান্ট টু deliver is যে if you are consistent, no matter you are feeling good or bad, whoever is consistent will keep on going on with the routine। সেটা রুটিনে কিন্তু স্ট্রিক্ট থাকবে, একটু ভালো লাগলেও হয়তো তুমি কম করো, যেদিনকে খারাপ লাগছে সেদিনকে, ভালো লাগছে না সেদিনকে কম করো, বাট একবারে কিন্তু সুতোটা কেটে ফেলো না যে না আমি আজকে পড়তেই বসলাম না, তাই তো? ওকে। সো এই 3টে টিপস অবশ্যই ফলো করতে হবে। ওকে। নাও কামিং টু স্বর্ণভ। স্বর্ণভ, তুমি 3টে টিপস শেয়ার করো যাতে আমাদের স্টুডেন্টরা ফলো করতে পারে। আমি ফার্স্টলি আমি এটাই সাজেস্ট করবো যে পড়াশোনাটা অতিরিক্ত চাপ নিয়ে না করতে, কারণ পড়াশোনাটা ফ্রিলি করতে, কারণ বেশি মেন্টাল প্রেসারে পড়াশোনা কিন্তু হয় না। তো এটাই এটাই আমি বলবো যে পড়াশোনা ফ্রিলি করতে। সেকেন্ড আমি বলবো যে কম্পিটিটিভ এক্সামের জন্য কোশ্চেন প্র্যাকটিস আর মক টেস্ট দেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। হুম। যেমন এনসিইআরটি যে বইটা নিটের জন্য পড়তে হয়, আমি জেনপাসের জন্য ওটাই বলবো যে বায়োলজি তো মোস্ট অফ দ্য কোশ্চেন থেকেই আসছে। ম্যাক্সিমাম 2-3টে কোশ্চেন হয়তো এনসিইআরটি বাইরে চলে গেল, বাট মোস্ট অফ দ্য কোশ্চেন এনসিইআরটি থেকেই আসে। তো এনসিইআরটিটাও পড়া খুব ইম্পর্টেন্ট, নিটের জন্য তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, জেনপাসের জন্য ইম্পর্টেন্ট। তার সঙ্গে কোশ্চেন প্র্যাকটিস আর মক টেস্ট। আর যারা অনলাইনে টেস্ট দেয় তাদেরকে আমি বলবো ওএমআর প্র্যাকটিস করা, কারণ এট দ্য এন্ড আমাদেরকে অফলাইনে আচ্ছা। গিয়ে ওএমআর হুম। ফিল আপ করতে হবে। যারা অফলাইন মক টেস্ট দেয় তাদের তো অসুবিধা নেই, যারা অনলাইনে দেয় তাদেরকে বলবো ওএমআরটা প্র্যাকটিস করতে। আর থার্ড আচ্ছা। থার্ড পয়েন্ট আমি বলবো যে এক্সাম ডে প্রেসার, মানে সারা বছর খুব ভালো পড়াশোনা করেও অনেক হুম। স্টুডেন্ট এক্সাম ডেটে এসে অ্যাংসাস হয়ে যায়, আর হুম। অনেক ফিলিংসটা করে আসে এক্সামে, যে অনেক জানা কোশ্চেন ভুল হয়ে গেল, হ্যাঁ। ক্যালকুলেশন ওএমআর এ ভুল ভরা হয়ে গেল, অনেক হ্যাঁ। নানা রকম প্রবলেম হতে পারে। তো এই যে এক্সাম ডে প্রেসার, এটাকে হ্যান্ডেল করতে হবে। মানে এক্সাম ডেটে সবারই ভয় লাগে, আমারও ভয় লেগেছিল কি হবে না হবে, বাট নিজেকে ঠান্ডা রেখে, কাম রেখে এক্সাম দেওয়া, কোশ্চেন সলভ করা, ওএমআরটা কনসাসলি ভরা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওএমআর এ ভুল ভরা হয়ে গেলে, মানে 1-2 নম্বরও যদি ভুল হয়ে যায় সেখানে কিন্তু র্যাঙ্কের অনেক ডিফারেন্স হয়ে যায়, কারণ কম্পিটিশন অবশ্যই। এখন অনেক বেশি। হুম। তো স্বর্ণভ, তুমি ওএমআর এর যে কথাটা বললে, তুমি আমাকে বলো তাহলে তুমি তুমি কয়টা ওএমআর শিট প্র্যাকটিস করেছো? ভাবো নিটের জন্যই বা জেনপাসের জন্য, হোয়াট এভার, দুটো সলভস ওয়ান থিং অনলি, দুটোতেই ওএমআর লাগবে। তো তুমি ওভারঅল তুমি ওএমআর তাহলে কয়টা সলভ করেছো? বা যদি পুরো বছরে 20-30 এর মতো সলভ করেইছি আমি। 25-30 মতন, তাই তো? 20-30 আমি সলভ করেছি। আর নিট আর জেনপাসের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে জেনপাসে ক্যাটাগরি 2 থাকে যেখানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হয়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। নিটে থাকে না। হ্যাঁ, তো হ্যাঁ, এটা সেটা তো। এটা একটা নতুন জিনিস জেনপাসে, যেটা নিটে নেই। তো এটার একটু এক্সট্রা কেয়ার নিতে হয়, কারণ আমরা যারা নিটে অ্যাসপিরেন্টস তারা এটাই অভ্যস্ত যে হ্যাঁ একটা কোশ্চেনের একটাই অপশন কারেক্ট হবে, একটাই ওএমআর পড়বে। বাট জেনপাসে মোর দ্যান ওয়ান অপশন কারেক্টের ক্যাটাগরি আছে, তো ওখানটা একটু খেয়াল রাখতে হবে।
আচ্ছা, তমজিৎ, তোমার কি মানে তুমি কি ওএমআর শিট প্র্যাকটিস করেছো? করলে কয়টা করেছো যদি আমাদেরকে একটু বলো। ম্যাম আমি অফলাইন টেস্ট দিতাম নিটের জন্য, ওইখানে প্রায় 20টা মতো টেস্ট দিয়েছিলাম। আচ্ছা, আর অনলাইনে বেশি দিইনি, ওই 3-4টে হবে, মানে এমনি কোনো বায়োলজির একটা চ্যাপ্টারে দিয়ে দিলাম ফুল চ্যাপ্টার, এরকম করে কমই দিয়েছি। মানে মেনলি অফলাইনে যেটা দিয়েছি ওটাতেই বেশি আমি দেখেছি, মানে আমার লাভ হয়েছে ওটাতে। আর ম্যাম জেন পাসে সব থেকে বেশি আমি যেটা বলবো যে স্পিডটা প্রচুর ইম্পর্টেন্ট জেন পাসে, নিটের থেকেও বেশি। নিটের থেকেও কারণ কি বেশি, হ্যাঁ এত হ্যাঁ। কোশ্চেন আর এত কম টাইম, মানে চোখের নিমেষে পরীক্ষা শেষ হয়ে যাবে এত। মানে নিটের থেকেও বেশি জেন পাসটা এই স্পিডের জন্য বেশি, অনেক টাফ ওই জন্য। মানে কারেক্ট। অনেক জানা কোশ্চেন ছেড়ে যায়, অনেক অনেক অ্যাসপিরেন্ট আমি জানি, তো অনেক জানা কোশ্চেন ছেড়ে যায়। তো এটা তো তুমি যখন জানতে পারলে যে আমাদের 100টা কোয়েশ্চেন, 115 মার্কস, অনলি 90 মিনিটস, তো এইটা তখন তুমি কি কোনো হুম। স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছিলে যে আমি এটাকে হ্যাঁ, এইভাবে সলভ করবো? শেয়ার করো না হ্যাঁ আমাদের ম্যাম, সঙ্গে একটু। আমি 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 যেটা করেছিলাম যে হচ্ছে আমার যেগুলো স্ট্রং সাবজেক্ট আমি হ্যাঁ। সেইগুলোতে পুরো, মানে পুরো যাতে আমি পুরো টাইমটা আগে ওইগুলোতে দেবো। ওইগুলোকে আমি একদম শিওর করে নেবো যে আমার 25-এর মধ্যে 18 থেকে 20 যাতে আসবেই, মানে ফিজিক্স আচ্ছা। কেমিস্ট্রি আর বায়োলজিতে। তারপরে আমি হচ্ছে আপনার লজিক্যাল রিজনিং এ গেছি। ওখানে আমি যেহেতু 2 সপ্তাহ মতো প্রিপারেশন নিয়েছিলাম, আমি দেখলাম যে কিরকম কি পারবো, দেখলাম সোজা কোশ্চেন গুলো পেরে গেলাম, যেগুলো কঠিন সেগুলো ছেড়ে দিলাম। তারপরে আমি ইংলিশে গেছি, ওখানে আমি 7টা 8টা মতো কোশ্চেন যেগুলো আমি পারতাম, ওখান থেকে আমার মার্কসটা চলে এসেছে। কিন্তু আমি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিতে ওখানে মানে একটা কোশ্চেনও ছাড়া যাবে না, যে মানে যেগুলো আমার স্ট্রং টপিক আমি হ্যাঁ সেরকম ভাবে হ্যাঁ। গেছি। আর মানে একটা কোশ্চেনে দাঁড়ানো তো যাবেই না, মানে একটু টাইম ওয়েস্ট করার কোনো ইয়ে নেই। হুম। আমাদের নিটে তো মানে ওরকমই জানি যে মানে গোলা মারো আগে বাড়ো, মানে একটুখানিও মানে হ্যাঁ, ওএমআর ফিল আপ করো গলা আগে ভরো বাড়ো, আগে মানে বাড়ো, কোনো কারেক্ট। মানে ভাবার ভাবার চিন্তা মানে কোনো স্কোপ নেই। যেটা জেন পাসে আরো বেশি করে দরকার, কারণ কি নিটে তো তাও মনে হয় আমাদের টাইমটা একটু বেশি থাকে জেন পাসের থেকেও, মানে পার হুম কোশ্চেন যে হুম টাইমটা হুম। জেন পাসে আরো ওটা মানে টাইম ফ্যাক্টরটা, মানে বেশিরভাগ ম্যাম যারা দেখবেন মানে 60 বা 50 স্কোর করেছে, তাদের 70+, 75+ স্কোর করার স্কোপ আছে, এরকমও আছে স্টুডেন্ট। কিন্তু ওই যে মানে ফিজিক্সে 3টে করেছে, হুম হুম কেমিস্ট্রিতে হুম। হয়তো 5টা করেছে, ওই জিনিসটা যদি মানে তারা যদি করতে পারে না, কারণ কি ফিজিক্স কেমিস্ট্রিতেও তো 10টা কোশ্চেন তো সোজা আছেই, সেগুলো তারা ইজিলি পারবে, শুধু স্পিডটাকে বাড়িয়ে নিতে হবে। আর ওএমআর কারেক্ট। ফিল আপ করার স্পিডটাকে প্র্যাকটিস করে করতে। আচ্ছা, তমজিৎ, তুমি যে ব্যাপারটা বললে খুব মানে খুব ইনসাইটফুল ব্যাপারটা আমার আর কি হলো। আমাকে এটা বলো যে তুমি কিরকম করে ওএমআরটা করেছো তাহলে, মানে বিকজ জেন পাসে তোমাদের একটা হার্ড কপি একটা পেপার চলে আসে, কোশ্চেন পেপার, এন্ড তোমাদের একটা ওএমআর শিটও হ্যাঁ, তোমাদের থাকে। তো তুমি কি পুরো হ্যাঁ। সেকশনটাকে কমপ্লিট করে ওএমআর শিট ভরেছো, নাকি একটা কোশ্চেন একটা ওএমআর? না, একটা কোশ্চেন একটা ওএমআর তো কখনোই করা যাবে না, ওটাও তো মানে খুবই খারাপ, একটা কোশ্চেন একটা ওএমআর নয়। আমি যেটা করেছি, প্রথমে একটা সাবজেক্ট করে নিলেন, দিয়ে সেই সাবজেক্টের আপনি সাবজেক্টের যে কোশ্চেন গুলো অ্যান্সার হলো, প্রথমে আমি বুকলেটে তো টিক দিয়ে দিলাম সেইগুলো, সেইগুলোকে আমি তারপরে ওএমআর শিটে ছোট ছোট করে ডট দিয়ে দিলাম, এক্স্যাক্টলি। দিয়ে তারপর আমি ফিল আপ করার সময় ফিল আপ করলাম। সাবজেক্ট ওয়াইজ করেছো তার মানে? হ্যাঁ, মানে প্রথমে হুম বায়োলজি করলাম, হুম 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 তারপরে কেমিস্ট্রি করলাম, হুম তারপরে ফিজিক্স করলাম, হুম। তারপরে লজিক্যাল রিজনিং করে লজিক্যাল রিজনিংটা ফিল আপ করলাম, তারপরে হ্যাঁ। ইংলিশটা করে ইংলিশটা ফিল আপ করলাম। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। যারা এখনো এই তোমরা পডকাস্টটা দেখছো, আমরা পরীক্ষার আগেও লেটস ইমপ্রুভ এর চ্যানেল থেকে আমি ভিডিওটা বানিয়েছিলাম যে হাউ টু ফিল ওএমআর শিট। সেখানে আমি বলে দিয়েছিলাম যে একটা যদি সার্কেল থাকে তোমাদের, যেটা ওএমআর শিটের যে গোলাটা সার্কেলটা, ওখানে তোমরা যদি পেন দিয়ে একটা ছোট্ট গ্রেন অফ স্যান্ডের মতো তোমরা যদি টিপ দিয়ে দাও, সেটা কিন্তু হ্যাঁ, ওএমআর হ্যাঁ, শিটে ওটা দেখাই যায় না, ওটা নেগলিজিবল। ঠিক আছে? তাতে কি হচ্ছে, তো যখন তোমরা একটা কোয়েশ্চেন একটা ওএমআর সলভ করছো, তখন তোমার একবার কোয়েশ্চেন পেপার, একবার তখন তোমার ওএমআর শিটে কিন্তু তোমাদের মনোযোগটা চলে যাচ্ছে, তো এটা কিন্তু মানে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তো ফার্স্ট অফ অল আমরাও এই সাজেশনটাই দিয়েছিলাম স্টুডেন্টদেরকে, আর মোস্ট অফ দেম ওরাই এটাই ফলো করছে যে একটা সাবজেক্ট পুরোপুরি ভাবে কমপ্লিট করলাম, তারপরে আমি হুম, ওই কোয়েশ্চেন নাম্বার 1 এটা, কোয়েশ্চেন নাম্বার 2 এটা, এইভাবে হ্যাঁ, আমরা কিন্তু ফিল করেছি। আর একটা পয়েন্ট দিয়ে দিলে কি হবে তোমাদের, যে তোমরা যদি ইন কেস ভুলটাকে বাই চান্স যদি তোমরা মার্ক করছিলে, ইউ হ্যাভ আ পয়েন্ট যেখান থেকে তোমরা পিছিয়ে আসতে পারবে। বাট ওয়ান্স ইফ ইউ নো circle the whole OMR, the circle, if you just draw the whole thing, if you circle the whole thing, there is no point of coming back. ভুল তো ভুল ভুলেই প্লাস
এক্সট্রা করে 0.25 মার্কস তোমাদের জেন পাসে কেটে যায়। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা মাথায় রাখতে লাগবে। ওকে, সো ওকে, আমরা অনেক কিছু জানতে পারলাম এই ভিডিওটার থেকে। অ্যান্ড আশা করি তোমরাও যারা দেখেছো, তোমরা আশা করি একটা ইনসাইট পাচ্ছ কিভাবে পড়বে বা কিভাবে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোর দিকে তোমরা নজর দিতে পারবে। যেরকম কি তোমাদেরকে আমি প্রথমেই এখানে এই ক্ষেত্রে বলেছিলাম যে তোমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, টার্গেট ফিক্স রাখতে লাগবে, বিকজ উইনার্স নেভার কুইট অ্যান্ড কুইটার্স দে নেভার উইন। এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে লাগবে। আশা করি তোমাদের এই পডকাস্টটা ভালো লেগেছে, তোমরা অনেক কিছু জানতে পেরেছো। আই উইল জাস্ট থ্যাঙ্কস আগেন টু স্বর্ণভ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য পডকাস্ট অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। তুমি যাতে খুব ভালো কেরিয়ার একটা গড়ে নিতে পারো, ঠিক আছে? সেটা নিটেই হোক, সেটা আমাদের প্যারামেডিক্যালেই হোক, তুমি হেলথ কেয়ারে আরো ভালো করো, সেটা আমাদের অনেক কামনা রইলো তোমার জন্য। অ্যান্ড তমজিৎ, তোমাকেও সেম অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার। তোমার মা অলরেডি এই মেডিকেল ফিল্ডে আছেন অ্যান্ড তুমিও ওখানে যাচ্ছ, দিস ইজ ভেরি নাইস। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ফর দ্য পডকাস্ট। থ্যাংক ইউ ম্যাম। Okay, so this was the story, another inspiring story of two candidates of rank 35, Swarnabhu, and rank 36. Tomojit, I hope you found this video very helpful. And for more such inspiring stories of success of 2024 Gen Bus, keep watching Let's Improve. আমরা এই রিলেটেড আরো অনেক রকমের